আমি প্রথমেই নিউজ 18 এবং রোটারি ক্লাব অফ ইউনিভার্সিটিকে অনেক অভিনন্দন জানাই এত সুন্দর একটা টপিক চুজ করার জন্য। আমার দুদিকে কলকাতার খুব ফেমাস বিশিষ্ট ডাক্তাররা রয়েছেন। নেক্সট 25 মিনিটে আমি অনেক ছোট ছোট প্রশ্ন করব যাতে আপনারা অনেক স্বাস্থ্য সম্বন্ধে উত্তর জানতে পারবেন। আমি শুরু করব ডক্টর সমিত ঘোষালকে নিয়ে। সমিত, ডায়াবেটিসকে বলা হয় ইন্ডিয়া ইজ দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। একজন পেশেন্ট সেদিন শুনলাম এসছিলেন, চোখে ভালো দেখতে পাচ্ছে না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে ডায়াবেটিস হয়েছে। তো ওই আর্লি ডায়াগনোসিস অফ ডায়াবেটিস লোকে বুঝবে কী করে যে আমি ডায়াবেটিসের জন্য পরীক্ষা করতে হবে? 90% ক্ষেত্রে ডায়াবেটিসের কোনো সিমটম থাকে না। তুমি যে কেসটা বললে ইট ইজ এ লেট কেস, মানে অলরেডি গিয়ে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে রেফার্ড হয়ে এসছে। ডায়াবেটিস আ পাবলিক হেলথ প্রবলেম। তো 35-এর উপর যদি বয়স হয়, কোনো রোগ থাক আর না থাক, 3 বছরে একবার করে তার সুগার টেস্ট করা উচিত। আর পাবলিক হেলথ পলিসি তো আমি তুমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। সেই জন্য আমরা ইউজুয়ালি এরকম লেট কেসে হয় স্কিন ডিপার্টমেন্ট বা আই ডিপার্টমেন্ট থেকে রেফার পেশেন্ট দেখে তারপর অ্যাজ আ শখ নিয়ে পেশেন্ট আসে আর আমার তো ডায়াবেটিস ধরা পড়েছে। এটা তো স্ক্রিনিং, বাট কি সিমটমস থাকলে তারা ভাববে যে ডায়াবেটিসের টেস্ট করা উচিত? সো এক হচ্ছে বললাম পাবলিক হেলথ পলিসি, কোনো সিমটম থাকবেই না 90% ক্ষেত্রে। যদি থাকে, কমনের সিমটম হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া, জল তেষ্টা পাওয়া, চোখের পাওয়ার চেঞ্জ হয়ে যাওয়া। হঠাৎ কোনো কারণ নেই কিন্তু দেখা যাচ্ছে রাতারাতি চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, কিংবা বারবার পেচ্ছাপ পাচ্ছে। খুব কমন সিমটম পেচ্ছাপের জায়গায় চুলকানো বা ফেটে যাওয়া, বারবার পেচ্ছাপে যাওয়া, খুব দুর্বল লাগা, টায়ার্ড লাগা, এগুলো হচ্ছে খুব কমন সিমটম যেগুলো নিয়ে পেশেন্ট। আর প্রথমে কারোর সন্দেহ হলো ডায়াবেটিস, তারা কি নিজে গিয়ে কোনো ব্লাড টেস্ট করতে পারে বা কোনো টেস্ট করতে পারে, না দে শুড ট্রিট দ্য ডক্টর ফার্স্ট? এখন তো প্যাকেজ সিস্টেম পাওয়া যাচ্ছে, সবাই তো করে নিয়ে আসছে, তাই আমাদের বলতে হয় না। তবে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে কোন টেস্টটা করব। কেন সুগারের 3টে টেস্ট হয়। একটা খালি পেটে, যেটাকে ফাস্টিং সুগার বলা হয়। আজকাল 3 মাসের অ্যাভারেজ একটা সুগার, যেটা HbA1c বলা হয়। গন্ডগোলটা হচ্ছে এটা পিপি সুগার বলা হয়। অর্ডিনারি খাওয়ার 2 ঘন্টা পর পিপি সুগার থেকে কিন্তু ডায়াবেটিসের ডায়াগনোসিস হয় না। যদি সেটা পিপি করতে হয় তাহলে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা পরে করতে হয়। এই 75 গ্রাম গ্লুকোজটাকে অ্যানহাইড্রাস গ্লুকোজ, যেটা প্রায় অর্ধেক ল্যাবরেটরিতে পাওয়া যায় না। তো আইডিয়ালি পিপি সুগার দিয়ে টেস্ট না করাই ভালো। ফাস্টিং আর ওই 3 মাসের অ্যাভারেজ, এই দুটো করে স্ক্রিন করা যেতে পারে। আই থিঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকেই পিপি সুগারের জন্য আবার বারবার ওই করতে হয়। সো ফাস্টিং গ্লুকোজ আর HbA1c ইজ প্রবলি গুড এনাফ। হোয়াট ইজ দ্য আইডিয়াল সুগার লেভেল, সমিত? কোন ব্লাড সুগার লেভেল একজনকে মেনটেন করা উচিত ফর এ ডায়াবেটিক পেশেন্ট? ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে, ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে খালি পেটের সুগার 80 থেকে 130-এর মধ্যে রাখতে হবে। ভরা পেটের সুগার 80 থেকে 180-র মধ্যে রাখতে হবে। আর 3 মাসের অ্যাভারেজের সুগার 7-এর নিচে, যদি না সুগার ফল করে। সুগার ফল করতে আরম্ভ করলে সেটা রিল্যাক্স করে 7 থেকে 7.5-এর মধ্যেও রাখা যেতে পারে। সো HbA1c 7। ভেরি ব্রিফলি সমিত, আমরা ডায়াবেটিস এত ভয় পাই কেন? অনেকেই বলে ইটস এ সাইলেন্ট ডিজিজ। কমপ্লিকেশনস কী কী হতে পারে যদি ব্রিফলি বলো? সো আজকে প্রেশার বেড়ে গেলে তুমি আজকেই কিন্তু তোমার মাথা যন্ত্রণা, ব্যথা, তুমি সিমটম বুঝতে পারবে, তুমি দৌড়ে যাবে ডাক্তারের কাছে। সুগারকে সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় যে তুমি জানতেও পারবে না, তোমার দৃষ্টি তুমি দারুণ দেখতে পাবে, কিন্তু তোমার চোখের ভিতরে কিন্তু রেটিনোপ্যাথি হয়ে ড্যামেজ হয়ে যেতে পারে, তার সঙ্গে দৃষ্টির সম্পর্ক নেই। ইউরিন ভালো হতে পারে, কিন্তু আর্লি স্টেজ কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই সুগার বছরে 3 থেকে 6 বার 3 মাস বা 6 মাস অন্তর অন্তর চেক করা ছাড়াও অন্তত বছরে একবার রেটিনা স্ক্রিনিং, এবং বছরে একবার করে কিডনির জন্য ইউরিনে প্রোটিন এবং ক্রিয়েটিনিন দিয়ে EGFR, এইটা বেসিক ম্যান্ডেটরি টেস্ট কিন্তু সবার করা উচিত। কেন উপর থেকে, চোখ থেকে আরম্ভ করে কিডনি, নার্ভ, স্ট্রোক, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক এবং পায়ের, যেটা আমরা লেগ অ্যাটাক বলি, আর্টিরিয়াল ডিজিজ, সব কিছু কিন্তু ডায়াবেটিস থেকে হতে পারে। থ্যাংক ইউ। আমি ডক্টর শুভানন্দের কাছে চলে যাব। শুভানন্দা, এই যে ডায়াবেটিসে বললো কমপ্লিকেশনস হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, একটা কমন জিনিস বলা হয় যে এনার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক ব্যাপারটা কি? এটা নিয়ে তো আমরা প্রায়ই আলোচনা করি, এবং হার্ট অ্যাটাক তো আজকে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তো যদি আমরা একটু প্যাথোলজি বলি, হার্টের মধ্যে 3টে বেসিক আর্টারি আছে। অ্যাকচুয়ালি 2টো আছে, তার 3টে ভাগ। এই 3টে আর্টারির মধ্যে যদি কোনো একটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরা হচ্ছে এন্ড আর্টারিস। এরা যেসব মাসলকে সাপ্লাই করে তাদেরকে
অন্য কোনো আর্টারি সাপ্লাই করে না, এদের মধ্যে একটা টেরিটরি আছে। কাজেই যেই আর্টারিটা বন্ধ হলো সেই জায়গার মাসেলটা সাডেনলি নষ্ট হয়ে যাবে এবং সেই জায়গায় একটা অ্যারিথমিয়া হতে পারে এবং হার্টটা কমজোরি হয়ে যেতে পারে এবং ব্লাড প্রেশার এবং এগুলোর ওপরে এফেক্ট করতে পারে এবং মৃত্যু অবধি হতে পারে। দেখা গেছে একটা হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি 15 থেকে 30 ভাগ মানুষ কোনো চিকিৎসা না করলে মারা যায়। সেই জন্যে হার্ট অ্যাটাকের প্রথম অবস্থাতেই চিকিৎসাটা করতে পারলে এই আর্টারিটা যদি সেই সময়ই খুলে দেওয়া যায় তাহলে এই মাসেলটা বেঁচে থাকবে এবং মাসেল গেলে তাকে আর কোনোভাবেই রিপ্লেস করা যায় না, রিপ্লেনিশ করা যায় না। কাজেই এটা একটা অমূল্য সম্পদ। কাজেই প্রত্যেক মিনিট প্রত্যেক মিনিট মূল্যবান এবং হার্ট অ্যাটাক হলে যত তাড়াতাড়ি সম্ভব এই আর্টারিটা খুলে নেওয়াটাই চিকিৎসা। এটা গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে, এটা কি ঠিক? মানে যদি কারুর মনে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বা অস্বস্তি হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত বা হাসপাতালে যাওয়া উচিত। প্রথম 2 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার্স, কারণ প্রথম 2 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো ওষুধ দিয়েও হার্টের আর্টারিটাকে খুলে দিতে পারি তাহলে মাসেলগুলো ইনট্যাক্ট থাকে, মাসেলের কোনো ড্যামেজ হবে না। কিন্তু তারপরে ওষুধের কাজ আস্তে আস্তে কমে যায়, তখন অ্যাঞ্জিওপ্লাস্টি বা আমাদের বেলুন দিয়ে পরিষ্কার করা বা স্টেন্ট লাগিয়ে দেওয়া এটাই আমাদের চিকিৎসা। কাজেই প্রথম 2 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সো সবাই যেটা জানতে চায় সুমনদা, হু আর অ্যাট রিস্ক, মানে কারা হার্টের জন্য স্ক্রিনিং করবে, কি 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 সিমটম হলে বা কাদের কাদের এগুলো সতর্ক হওয়া দরকার বা প্রিভেনশনের জন্য স্ক্রিনিং করা দরকার? হার্ট আমরা যদি মানে একটু গোড়ার কথা বলি তাহলে হার্টের আর্টারিগুলো বন্ধ হয় কেন সেটা জানা দরকার। সেটাতে আমরা লক্ষ্য করে দেখেছি হার্টের আর্টারিগুলোর মধ্যে যখন হার্ট চলতে শুরু করে বাচ্চাদের এবং ধীরে ধীরে সে হার্টের আর্টারিগুলোর মধ্যে যে ইনার লেয়ার আছে, যেটাকে আমরা অনেকটা তুলনা করতে পারি নন স্টিকিং ফ্রাইং প্যানের সঙ্গে, যে যেখানে ব্লাড সেলগুলো যাচ্ছে কিন্তু আটকে যাচ্ছে না, সেই জায়গাগুলো ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে এবং প্রথম যে জায়গাটা ক্ষয়ে যায় তাকে বলে প্লাক এবং সেটা তৈরি হয় 8 থেকে 10 বছরের মধ্যে। এখন এই যে হোয়াইট স্ট্রিক্স বা প্লাকস তৈরি হচ্ছে এটা কমপ্লিকেটেড হতে হতে কমন যারা খুব ভালোভাবে নিজেদের মেনটেন করে সেটা 40-50 বছরে গিয়ে হয়। কিন্তু আজকে আমাদের এই পৃথিবীতে যেখানে বাচ্চাদের কোনো শৈশব নেই, খেলার মাঠ নেই, সে প্রথমত বাচ্চারা জাঙ্ক ফুড খায়, এক্সারসাইজ করে না, তার ফলে কী হচ্ছে কি তাদের ওবেসিটি হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। এই পেশেন্টরা এই কমপ্লিকেটেড প্লাক ডেভেলপ করে ফেলে অনেক আগে। সেই জন্যে কি পেশেন্টদের স্ক্রিন করা উচিত, মানে ডায়াবেটিস? সেটাই আমি আসছিলাম এখানেই। তো এগুলো কার বেশি হবে? যাদের জেনেটিক বেসিস আছে। কি করে বুঝবো? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, তাদের খুব আর্লি বয়সের, ইভেন 5 বছর বয়স থেকে স্ক্রিনিং করা উচিত, যে তারা কীরকমভাবে আছে, তাদের হাইট ওয়েট কীরকম হচ্ছে, তাদের ওজন বেড়ে যাচ্ছে কি না, এবং আরও যখন বড় হবে তাদের কোলেস্টেরল দেখে নেওয়া উচিত, তাদের ব্যাড কোলেস্টেরল বাড়ছে কি না। সেগুলো একটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং। এই জিনিসটা আমাদের যত তাড়াতাড়ি করা যাবে তত আমরা প্রিভেনশনটা আরও বেটার করতে পারবো। আমি ওবেসিটি নিয়ে পরে আসবো, তার আগে সুচন্দ্রর কাছে যাই। সুচন্দ্র, যেমন শুভনন্দা বলল, হোয়াট আর দ্য আর্লি সাইন্স অফ কিডনি ডিজিজ? কখন লোকে ভাববে যে হ্যাঁ আমার কিডনির প্রবলেম হতে পারে, আমি ডাক্তার দেখাতে দরকার? Kidney disease is a silent disease like diabetes. So মানে বাইরে থেকে দেখতে গেলে যাদের পা ফুলছে, শ্বাসকষ্ট হচ্ছে, লস অফ অ্যাপেটাইট, খিদে কম পাচ্ছে, বমি বমি ভাব লাগছে, এগুলো হচ্ছে কমন ইন্ডিকেটরস অফ কিডনি ডিজিজ। আর শ্বাসকষ্ট অনেক সময় হয় আর লস অফ অ্যাপেটাইটও হয়। দিজ আর দ্য মানে মানুষ যেগুলো বুঝতে পারে এইগুলো হচ্ছে আর্লি ইন্ডিকেটরস। এখন টেস্ট যদি করতে হয় তার ক্ষেত্রে ব্লাড টেস্টে ইউরিয়া ক্রিয়েটিনিন জেনারেলি হাই থাকে, অ্যান্ড ইউরিন টেস্টিংয়ে কিছু প্রবলেম যদি আসে তাদের কিডনি ডিজিজ তো ডেফিনেটলি আছে। না কোনো স্পেসিফিক ডিজিজে ডায়াবেটিস ছাড়া যে কিডনি সম্বন্ধে সতর্ক হওয়া দরকার? হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোলড বেশি দিন যাদের হাই ব্লাড প্রেশার থাকে, দে আর অ্যাট আ ভেরি হাই রিস্ক অফ হ্যাভিং kidney related illnesses, kidney disease or kidney related illnesses apart from diabetes. আমি সবাইকে একই প্রশ্ন করছি, কিভাবে প্রিভেন্ট করা যায়?
Regular, sorry. Regular, I would suggest above the age of 40 years, every 6 months একটা চেক আপ করানো উচিত, ব্লাড টেস্ট, আলট্রাসাউন্ড, ইউরিন টেস্টিং, আর একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে রিপোর্টগুলো দেখালে তাতে কি হয়, তাতে ডায়াবেটিস যদি আর্লি থাকে সেগুলো ধরা পড়ে, অনেক সময় সাইলেন্ট থাকে, হাইপারটেনশন ক্যান বি প্রিভেন্টেড বাই টেকিং অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশনস। কোন বয়স থেকে স্ক্রিনিং করা উচিত? 40 years and above. সো 40-এর অ্যাবাভ। এবার ডক্টর অজয় সরের কাছে আসবো। অজয়দা, এখন কলকাতায় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমি যদি হাসপাতালে ঢুকি সবচেয়ে বেশি পেশেন্ট অ্যাডমিশন হচ্ছে উইথ চেস্ট প্রবলেমস। মানে ফ্লুতে বোধহয় ভরে গেছে, এমন বোধহয় এখানে বোধহয় সবাই আছেন তাদের মধ্যে হয়তো 70% ফ্লু হয়ে গেছে। আমার বাড়িতে যদি জ্বর জ্বর ভাব হয় কি করা উচিত? নাম্বার 1, কখন ডাক্তার দেখানো উচিত এবং কখন অ্যাডমিশন লাগে? প্রথমেই বলতে চাই যে ফ্লু একটা সিজনাল প্রবলেম, আমরা প্রত্যেকেই এটা ফেস করি, ডাক্তাররাও ফেস করেন, অতএব এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং এটা ইউজুয়ালি বছরে 2বার হয়, ঠিক শীতের আরম্ভে হয় আর একটা বর্ষাকালে, জাস্ট সারাউন্ডিং রেনি সিজনস এটা হয়, এই দুটো সময় হবেই। এবার এটা আমরা ভ্যাকসিন নিচ্ছি প্রত্যেকে, কিন্তু ভ্যাকসিন নেওয়া মানে এই নয় যে আর হবে না, ফ্লু হবেই, মোটামুটি ধরা যায় হবেই। এবার এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওই 2-3 দিন থাকে, ম্যাক্সিমাম 5 days থাকতে পারে জ্বর। কিন্তু কারো যদি জ্বর একটা ফ্লু হওয়ার পরে 5 দিনের পরেও জ্বরটা পারসিস্ট করে, তাহলে কিন্তু তাকে একজন ডক্টরের কনসালটেশন নেওয়া উচিত। কারণ একটাই, ফ্লুর পরে বেশ কিছু ইনফেকশন হতে পারে, তার মধ্যে একটা ভেরি সিরিয়াস ইনফেকশন হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড এমআরএসএ। এমআরএসএ বাগটা খুব বাজে ব্যাকটেরিয়া, এবং কমিউনিটি অ্যাকোয়ার্ড এমআরএসএ আফটার ইনফ্লুয়েঞ্জা ক্যান কিল এ পেশেন্ট। হ্যাঁ, সেই জন্য 5 দিনের পরে যদি কারো জ্বর থাকে এবং কাশির সঙ্গে রক্ত বেরোয়, তাহলে তাকে কিন্তু ইমিডিয়েট একটা এক্সরে করে ডক্টরের কাছে যাওয়া উচিত। এটা হসপিটালাইজড হওয়ার কোনো প্রয়োজন নেই ফ্লুর সঙ্গে, যদি না কারো সিওপিডি থাকে, ক্রনিক রেনাল ফেলিয়ার থাকে, বা ক্রনিক হার্ট ডিজিজ থাকে, বা তোমার যেরকম সিরোসিস, এরা ডিকম্পেনসেট করে যেতে পারে। এদের একটা ফিজিওলজিটা কম্পেনসেটেড স্টেজে থাকে, খুব ব্যালেন্সড উইথ মেডিসিন। একটা ফ্লু হলেই তাদের ফিজিওলজিটা এত ডিসব্যালেন্সড হয় যে তখন ফেইলিয়ারটা বেড়ে যায়, সব অর্গান ফেইলিয়ার, তখন তাদেরকে হসপিটালাইজ করা উচিত। অজয়দা, একটা খুব দেখা যায় যে একটু জ্বর হলো, লোকে অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খেয়ে নিল। মানে কখন অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত, আদৌ খাওয়ার দরকার হয় কি না, এটার সম্বন্ধে একটু বলেন। এটা তো আমরা যারা ক্রিটিক্যাল কেয়ার প্র্যাকটিস করি তারা রেগুলার ফেস করি যে একটা কথা আছে, অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এভরিওয়্যার, বাট দেয়ার ইজ নো অ্যান্টিবায়োটিক টু বি এফেক্টিভ ফর ইউর পেশেন্ট। এবং আমার ভয় হয় 1940-র আগে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, তখন কিন্তু আমাদের যা অবস্থা ছিল, আমরা যেভাবে অ্যাবিউজ করছি অ্যান্টিবায়োটিক, এরপরে আমাদের প্রচুর অ্যান্টিবায়োটিক আছে কিন্তু একটাও অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সেই 1940-র স্টেজে চলে যাব কোনো একদিন, যদি না আমরা এই প্র্যাকটিসটা বন্ধ করি। এবং আমি রিকোয়েস্ট করব, যারা মানে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক বন্ধ হওয়া উচিত, যেটা হবে না আমাদের দেশে, কিন্তু আমরা নিজেরা যেন কিনে না খাই। অ্যান্টিবায়োটিক ফ্লুতে কখনোই লাগবে না, যদি না সেকেন্ডারি ইনফেকশন হয়, যদি না ডাক্তারবাবু সাজেস্ট করেন। আর অ্যান্টিবায়োটিকের অনেক ভ্যারাইটি আছে, অনেক রকম। আমাদের অ্যান্টিবায়োটিক, চয়েস অফ অ্যান্টিবায়োটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কোন অর্গানে ইনফেকশন হয়েছে, সেখানে লাইকলি অর্গানিজমটা কি ব্যাকটেরিয়া হয়, তার জন্য পার্টিকুলার অ্যান্টিবায়োটিক। যেরকম রেসপিরেটরিতে আমরা একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ইউজ করি, কিডনির জন্য একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, কেননা কিডনিতে আমরা খুব কেয়ারফুল থাকি যে অনেক অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট কিডনির উপর থাকে। এবং যদি যাদের কিডনি, সতর্ক হয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। আমি খুব কুইকলি বলবো, খুব সিম্পলভাবে, একজন অফিসে যাচ্ছে, খুব মাথা ব্যথা করছে, সর্দি হয়েছে, নাক দিয়ে জল করছে, এইসব ব্যাপারে সিম্পল টিপস কি, মানে কি করতে পারে তারা টু প্রিভেন্ট দিস? দেখুন, ইনফ্লুয়েঞ্জা খুব ডিজিজটা ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি, সেই জন্য যার হয় তার নিজের দায়িত্ব আছে যাতে সে প্রত্যেককে না ছড়ায়। এবং আমি বলবো এই সময় তার নিজের মাস্ক পরা উচিত,
যার ইনফ্লুয়েঞ্জা আছে অন্ততপক্ষে 3 দিন সে যেন মাস্কটা ইউজ করে যদি হসপিটালেও যায়। এবং আমাদের কোভিডের সময় আমাদের ইনফ্লুয়েঞ্জা অনেক কমে গিয়েছিল, রেসপিরেটরি ডিজিজ অনেক কমে গিয়েছিল, টিবি প্রায় আমরা দেখতামই না। সো মাস্ক আর পসিবলি প্যারাসিটামল। ভেরি কুইকলি দাদা, কি ভ্যাকসিন নেওয়া উচিত টু প্রিভেন্ট ফ্লু? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হু মনিটর করে, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এভরি ইয়ার চেঞ্জ করে তার ক্যারেক্টার, মানে অ্যান্টিজেনিক ক্যারেক্টার, যার জন্য হু এটা আমাদের ওয়ার্ল্ডটাকে দুটো ভাগে ভাগ করেছে, নর্দার্ন জোন, সাউথ জোন। আমরা সাউথ জোনে পড়ি। আমাদের ভ্যাকসিনগুলো প্রত্যেক বছর জুলাই আগস্টে হু বাজারে ছাড়ছে এবং জুলাই, সেটা আগস্ট। ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে এবং শুড বি টেকেন বিটুইন সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি। মনে রাখবেন ভ্যাকসিনটা 24-25 লেখা থাকলে সেটা কিন্তু 24-এর এন্ডে হয়েছে 25 পর্যন্ত। আমি 1925-এর সেপ্টেম্বরে যে ভ্যাকসিনটা নেব দ্যাট শুড বি 25-26, নট 24-25। সেটা কোনো কাজে লাগবে না। এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ওষুধের দোকানরা চেষ্টা করে ফোর্স করতে, না এটা তো 25 সালের, কিন্তু সেটা যদি আপনার লেখা থাকে 23-24, ও 1 মাস হয়ে গেছে, কিছু না নিয়ে। সো আই থিঙ্ক এটা নিয়ে আমাদের আমাদের অলমোস্ট সময় শেষ হয়ে যাচ্ছে। সমিত, একটা খুব ইম্পর্টেন্ট টপিকে আসছি, ওবেসিটি। এখন আমাদের অ্যাটলিস্ট আমার লিভারের দিক থেকে, কার্ডিওলজি, রেনাল, সব জায়গা থেকেই যাদের ওজন বেশি, ওবেসিটি ইজ এ বিগ প্রবলেম, ইজ ওয়ান অফ দ্য মেন কারণ অসুখের জন্য। ভেরি কুইকলি কি টিপস, মানে ওজন কিভাবে কমানো যায়? এটাকে বলে প্রাইমোডিয়াল প্রিভেনশন। এতক্ষণ যে আলোচনা হলো যে রোগটা ঘটে গেছে, হয়ে গেছে, কিন্তু আদৌ যদি না হয় তার জন্য একটাই মূলমন্ত্র, ওজন কমা, ওজন কমা, ওজন কমা। আর তো দুটোই উপায়, একটা হচ্ছে এক্সারসাইজ আর একটা হচ্ছে খাওয়া। তুমি খাওয়াটা বলো, আমি এক্সারসাইজের দিকে জিজ্ঞেস করবো। খাওয়াতে ক্যালোরি রেস্ট্রিকশন নর্মালি এটা গন্ডগোল হয়, ডায়েটিশিয়ানের কাছে রেফার করলে একটা স্ট্যান্ডার্ড ডায়েট চার্ট ধরিয়ে দেওয়া হয়, সেটা ঠিক নয়। আগে দেখতে হবে যে নর্মাল সে খাচ্ছে কি, তার ক্যালোরিটা কত সারাদিনে কনজামশন, তার থেকে 500 থেকে 750 ক্যালোরি ডেফিসিট করতে হবে, ফার্স্ট স্টেপ। সেটা 3 মাস দেখার পর যদি না হয়, খুব রেয়ার ক্ষেত্রে 3 মাস, 1 থেকে 3 মাসের জন্য ভেরি লো ক্যালোরি ডায়েট, যেটা 800 থেকে আমরা 1200-এর মধ্যে বলি, সেটা ট্রাই করা যেতে, ভেরি ডিফিকাল্ট, কেন টায়ার্ডনেস আসবে, কাজ করতে পারবো না, ঘুম পেয়ে যাবে, বাট খুব শর্ট স্প্যানে এটা করা যেতে পারে। সো একটা হচ্ছে নেগেটিভ ক্যালোরি ব্যালেন্স, যা খাচ্ছিলাম তার থেকে 500-700 এটা ক্যালোরি, ডায়েটিশিয়ানরা হেল্প করতে পারে। আর এক্সারসাইজ। ওই নর্মাল হাঁটা তারপরে জিলিপি খেলাম হবে না, মানে আমি এক্সারসাইজের কথা আসছি। অ্যাজ আ কার্ডিওলজিস্ট সুবর্ণদা, হোয়াট এক্সারসাইজ উড ইউ সাজেস্ট? দেখো এই তো আমাদের ভেরি ব্রিফলি। হ্যাঁ, এক্সারসাইজের প্রোটোকল আমাদের আছে। তো এখন এই প্রোটোকলটা হচ্ছে যে, প্রথম কথা, প্রোটোকলটার মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ইন্টেন্সিটি, একটা হচ্ছে টাইমিং। এখন ফ্রিকোয়েন্সি মানে আমার যেই ভদ্রলোক বা ভদ্রমহিলার হার্টের অসুখ আছে তার এক্সারসাইজ একরকম, আর যদি প্রাইমারি প্রিভেনশন করতে হয় যে আমাদের এক্সারসাইজটা কেমন হবে, তো সেইটে আরেক রকম, এবং সেটা বোধহয় বেশি জরুরি। এবং আমি আগেই বলছিলাম যে আমাদের শৈশবটা চলে যাচ্ছে, বেশিরভাগ শিশুদের শৈশব চলে যাচ্ছে, কারণ তারা খেলার সময় পায় না, তারা মানে বার্ডেন্ড হয়ে যায় কোচিং এবং ইত্যাদি করে। এইটা ফিরিয়ে আনতে হবে। সে ছোটোবেলায় যদি এক্সারসাইজটা ঠিকঠাক না হয়, চাইল্ডহুড ওবেসিটি যদি তৈরি হয়, তাহলে কিন্তু হার্ট ডিজিজকে কিছুতেই প্রিভেন্ট করা যাবে না। সপ্তাহে কদিন এবং এক্সারসাইজ করা উচিত, কতক্ষণ করা উচিত? সেটাই, যদি একটা বাচ্চাকে আমি বলি, তাহলে অ্যাটলিস্ট তার সপ্তাহে 1 ঘন্টা রিগারাস এক্সারসাইজ করা উচিত। আই মিন ছোট অ্যারোবিক, যেটা ওরা খেলে ছোটো বাড়িতে গিয়ে, মাঠে গিয়ে ছুটে ছুটে খেলে, সেগুলো, অথবা সুইমিং, এরকম কিছু রিগারাস এক্সারসাইজ করা উচিত, অ্যাটলিস্ট 1 ইয়ার। ডক্টর সরকার, ফ্রম দ্য চেস্ট পয়েন্ট অফ ভিউ, অ্যাজ আ পালমোলজিস্ট, কি এক্সারসাইজ করা উচিত? এক্সারসাইজ আমার মনে হয় হেলদি থাকার যে এক্সারসাইজ, সেটা সব সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল, এবং সেখানে পালমোনারির জন্য স্পেশাল কিছু নেই। রেগুলার, যেটা সুহানদা বললেন যে মানে 30 মিনিটস রেগুলার এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। সপ্তাহে 5 দিন, এই নয় 7 দিনই করতে হবে, এবং সেটা পালমোনারির আলাদা করে রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ, যাদের পালমোনারি, এটা কি যোগা করলেও হয় না, মানে কিছু ভিগারাস এক্সারসাইজ, দৌড়ানো বা কোনো হাঁটা বেশি জোরে এগুলো করতে হবে? হ্যাঁ, বেসিক্যালি যোগা ভালো, কিন্তু দৌড়ানো আরও ভালো।
দৌড়ানো বা সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ পারহ্যাপস। আচ্ছা, আমরা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছি। আমি প্রতি প্যানেলিস্টকে একটা প্রশ্ন করব, কিভাবে সুস্থ থাকা যায়, এবং দুটো কোয়েশ্চেন, আর কি মোস্ট ইম্পর্টেন্ট লাইফস্টাইল চেঞ্জ যেটা আমরা দর্শকদের বলতে পারি। সুচন্দ্র। ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ইটিং। আমার মনে হয় এই দুটো করলে মানুষ সবাই সুস্থ থাকবে। আর পিরিয়ডিক হেলথ চেক আপস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ সাইলেন্ট ডিজিজেস লাইক ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন। সমিত। যে আত্মাকে কষ্ট দিয়ে ট্রিটমেন্ট করো না, সরি। আত্মাকে কষ্ট দিয়ে ট্রিটমেন্ট করো না, খুশি থেকে চিকিৎসা। মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ইচ্ছা নেই ডায়েট করা, আমার ইচ্ছা নেই এক্সারসাইজ করা, আমি জোর করে কাউকে ঠেলে পাঠাচ্ছি, তাতে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। সো আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ অ্যাসেস করা, তার সঙ্গে বাকি যা যা আনুষঙ্গিক ওজন কমানো এগুলো। ডক্টর রায়। আমি বাকিরা তো সবাই বলে দিল যা বলার, আমি এক্সট্রা কিছু নেই। আমার দিক থেকে আমি একটা কথা বলবো, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল দুটোকেই বাদ দেওয়া উচিত। ডক্টর আমি এই সুভান্দার কথাই বলছি, পালমোনারি মেডিসিনে স্মোকিং কিন্তু ভীষণ ভীষণ খারাপ। অল্প পরিমাণে অ্যালকোহল অতটা খারাপ করে না স্মোকিং যা করে, এটা মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে যে লাইফে স্ট্রেস কিন্তু একটা বিরাট ক্ষতিকারক জিনিস। এই স্ট্রেসটাকে রিলিভ করার জন্য আমার মনে হয় প্রত্যেকের অন্ততকে হাফ অ্যান আওয়ার একটু স্ট্রেস রিলিফের জন্য কারো যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে আড্ডা মারুন ফর হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, বলে দেখবেন অনেক রিলিফ পাবেন। এবং এটা খুব ইম্পর্টেন্ট, যত স্ট্রেসফুল জব করবেন তত তাদের হাফ অ্যান আওয়ার একটু রিল্যাক্স করা, খুব কাছের বন্ধুর সঙ্গে গল্প করা, ব্যাস। থ্যাংক ইউ। আপনারা সবই শুনলেন। এক্সারসাইজ করা উচিত, ডায়েট করা উচিত, যেটা অবশ্যই খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। স্মোকিং একদম খারাপ, অ্যালকোহল অল্প খালেও খাওয়া যেতে পারে, কিন্তু যেটা অনেকেই আমরা রিয়েলাইজ করি না, মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ গ্যাস্ট্রোলজিস্ট যা দেখি, হিউজ মেন্টাল প্রবলেমের জন্য কিন্তু অনেক শরীরের খারাপ হতে পারে। অনেক ধন্যবাদ। আশা করি এই প্যানেল ডিসকাশনে আপনারা কিছু উপকৃত হয়েছেন। অনেক ধন্যবাদ।